হঠাৎই এক রাতের বেলা সুচি তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর এরপর থেকেই তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। এই নিয়ে থানায় মিসিং কমপ্লেন করা হলে পুলিশ ইন্সপেক্টর রুনা চলে আসে সুচিদের বাড়িতে। চলতে থাকে ইনভেস্টিগেশন। তবে এই মা মেয়ের সাথে আসলে কি হয়েছে? কেউ কি তাদের কিডন্যাপ বা খুন করেছে, নাকি তারা নিজেরাই এই বাড়ি ছেড়ে পালিয়েছে? রুনা কি পারবে তাদের হারিয়ে যাওয়ার আসল রহস্য খুঁজে বের করতে? সেটাই দেখব আজকের গল্পে। মুভির নাম হারিয়ে যাওয়ার আগে। শুরুতেই আমরা অন্ধকার রাতে একজন মহিলাকে দেখি। সে একটা বাচ্চা মেয়ের সাথে ছিল। তারা দুজন হাঁটতে হাঁটতে রেল লাইনের উপর গিয়ে দাঁড়ায়, আর তখনই আমরা দেখতে পাই তাদের সামনে থেকে দ্রুত গতিতে ট্রেন আসছে। তারা কি নিজেদেরকে শেষ করে দিতে চাইছে? এর উত্তর তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আর আমাদেরকে পুলিশ স্টেশনের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা রুনা নামের একজন পুলিশ ইন্সপেক্টরকে দেখতে পাই। ইন্সপেক্টর রুনা অন্য একজন ইন্সপেক্টরের সাথে ফোনে একজন মহিলার নিখোঁজ হওয়ার ব্যাপারে কথা বলছিল। মহিলার বয়স ৩৫ বছর, যে তার বাচ্চা মেয়েকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। তারপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই মহিলার বাচ্চাটা হলো তারাই যাদের আমরা গল্পের শুরুতে দেখতে পেয়েছি, সুচিস্মিতা। সবাই তাকে সুচি নামেই চেনে, আর বাচ্চা মেয়েটার নাম হলো জিয়া। এই জিয়ার বয়স মাত্র ৯ বছর। ছোট্ট বাচ্চা আর মহিলাটা হুট করে হারিয়ে যাওয়ার কারণে তার পরিবারের লোকেরা পুলিশে কেস করেছে, আর সেটারই তদন্ত করছে ইন্সপেক্টর রুনা। রুনা এই কেস নিয়েই কথা বলছিল, তখনই তার কাছে তার মায়ের কল আসে। এই পৃথিবীতে রুনার তার মা ছাড়া আর কেউ নেই। দেখা যায় তারা দুজন কথা বলছিল, তখনই কথায় কথায় তার মা তার বিয়ের কথাটা তোলে। আসলে রুনার মা অনেক দিন ধরে চাইছে যে তার মেয়েটা বিয়ে করে নিক, সংসার শুরু করুক। এভাবে আর কতদিন? কিন্তু তার মা প্রত্যেকবার তার জন্য খুবই বয়স্ক লোকদের সম্বন্ধ আনে, যার কারণে রুনা বিয়ে করতে মোটেই চায় না। এই নিয়ে তাদের মধ্যে কথা চলতে থাকে। এরপর আমরা সুচির হাজবেন্ড সুজয়কে দেখি। সে সব জায়গায় কল করে এটা জানার চেষ্টা করছিল যে সুচি কারো বাসায় গিয়েছে কিনা, কিন্তু কোথাও থেকে কোনো পজিটিভ রেসপন্স আসছিল না। এখানে আমরা সুচির শ্বশুর শাশুড়িকে দেখতে পাই। সুচির শ্বশুর শাশুড়ি দুজনেই সুচির উপর অনেক বিরক্ত ছিল, কারণ সে প্রায়ই তার ফোন অফ করে রাখতো। তারা তাকে ফোন ভাইব্রেশন মোডে রাখতে বলেছে, কিন্তু সেটাও সে করে না। তারা এটা নিয়েই সুজয়ের সাথে কথা বলছিল। তখন সুজয়ের মা হঠাৎ করেই তাদের গয়নার বাক্সটা সুজয়কে চেক করতে বলে। তার কেন যেন মনে হচ্ছিল সুচি হয়তো তাদের টাকা পয়সা চুরি করে নিয়ে পালাতে পারে। এখানে আমরা বুঝতে পারি যে সুচির শাশুড়ি তাকে খুব একটা ভালো চোখে দেখতো না। তবে মায়ের মুখে কথা শুনে সুজয় কিছুটা বিরক্তই হয়। তখন সুজয়ের মা তাকে বলে যে সুচি একটা মিথ্যাবাদী। যেই মেয়ে নিজের মেয়েকে নিয়ে ধিরিঙ্গিপনা করে বেড়ায়, সে কখনোই ভালো মা হতে পারে না। তাই সে সুজয়কে গহনার বাক্সটা দেখতে বলেছে। এতে সুজয় বলে সে তো আগেই বলেছে, ওই জিনিসটা কোনো বড় বিষয় ছিল না। তারা সেদিন এমন বিহেভ করলো যেন মনে হচ্ছিল সুচি কাউকে মেরে এসেছে। এসব শুনে সুজয়ের বাবা বলে তার কাছে কোন জিনিসটা ঠিক মনে হচ্ছে, সবাইকে মিথ্যা বলাটা তার কাছে সঠিক মনে হচ্ছে। তো এখানে তারা তিনজন কোন মিথ্যার কথা বলছে, আর সুচি তাদের থেকে লুকিয়ে কি করেছিল যার কারণে তারা সুচিকে অনেক কথা শুনিয়েছিল, এই সব কিছু আমরা সামনে জানতে পারবো। তবে সুজয়ের মনে হচ্ছিল এটা কোনো কিডন্যাপিং এর কেস, কারণ কিছুদিন আগেই তাদের কয়েকজনের সাথে একটু ঝামেলা হয়েছিল, আর তারা যাওয়ার সময় তাদেরকে থ্রেটও দিয়ে গিয়েছিল। তাই সুজয়ের এখন মনে হচ্ছে তারাই এমন কিছু করেছে। সুজয় এসব নিয়ে কথা বলছিল, ঠিক তখনই তাদের কাছে ইন্সপেক্টর রুনার কল আসে। সে সুজয়কে জিজ্ঞেস করে যে তাদের কাছে মুক্তিপণ চেয়ে কি কোনো কল এসেছে। সুজয় জানায় না তো, তাদের কাছে এরকম কোনো কলই আসেনি। তখন রুনা তাকে একটু পুলিশ স্টেশনে আসতে বলে, কারণ তাদের কিছু ফর্মে সাইন করতে হবে যাতে পুলিশ তাদের ফোনটা ট্র্যাক করতে পারে। তাই সেদিন রাতেই সুজয় তার বাবাকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। এখানে আসলে ইন্সপেক্টর রুনা সুজয়ের কাছে জিজ্ঞেস করে যে তাদের কি কারোর সাথে ঝগড়াঝাটি হয়েছে, বা এমন কোনো ঘটনা কি আছে যে কেউ তাদের থ্রেট দিয়েছিল। কারণ রুনার মনে হচ্ছিল বাসা থেকে এমনি এমনি কেউ বের হয়ে যেতে পারে না, হয় তাকে অপহরণ করা হয়েছে, না হলে তার সাথে এমন কিছু করা হয়েছিল যে জন্য সে বাড়ি থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছে।
তখনই সুজয়ের একটা ঘটনা মনে পড়ে, আর এখান থেকেই দৃশ্য পাস্টে যায়। একদিন তার বাবার সাথে তাদের ড্রাইভারের একটা ঝামেলা হয়েছিল। আসলে সুজয়ের বাবা তার ড্রাইভারের উপর তেল চুরির অপবাদ দেয়, যেটা সেই ড্রাইভার মোটেও সহ্য করতে পারে না। এজন্য সুজয়ের বাবার সাথে তার অনেক বড়সড় ঝামেলা হয়। কথায় কথায় তারা সুজয়ের পরিবারের লোকদের তুলে নিয়ে যাওয়ার কথাও বলে। সেই সময় সুচি এসে সবাইকে সামলায়। আসলে তারা সুচিকে অনেক মান্য করত, কিন্তু সুজয়ের এখানে মনে হচ্ছে যে সবকিছুতে তাদেরও হাত থাকতে পারে। সেদিন সেখানে তাদের ড্রাইভারের সাথে আরো দুজন লোক ছিল। তাদের ড্রাইভারের নাম হচ্ছে মোহন, যার উপর রুনার সবচেয়ে বেশি সন্দেহ হচ্ছিল। তাই সে একজন জুনিয়র ইন্সপেক্টর দিয়ে তার নাম্বার ট্র্যাক করতে বলে। তখনই সে জানতে পারে যে মোহনের নাম্বার এখন সুইচড অফ আছে। এরপরে রুনা তাকে সুচির বাসার আশেপাশের এলাকার সব সিসিটিভি ফুটেজ আর সেখানকার সব ট্রান্সপোর্ট সিস্টেমের খোঁজ নিতে বলে। তবে এখানে রুনার দুটো জিনিস মাথায় ঘুরছিল। এক হচ্ছে তার মনে হচ্ছিল যে সুজয়ের কাছে মুক্তিপঞ্চে কল আগেই এসেছে, কিন্তু সে সেটা সবার থেকে লুকাচ্ছে। আর সেকেন্ডটা হলো তার মনে একটা ভয় কাজ করছে যে সুচি আর তার মেয়েকে কেউ মেরে না ফেলে। তাই সে জুনিয়র ইন্সপেক্টরকে সব জায়গায় ডেড বডি সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে বলে। জুনিয়র ইন্সপেক্টর তখন রুনাকে বলে তার কেন যেন মনে হচ্ছে সুজয়ের বাসার লোকগুলো একটু অন্যরকম, তাদের মধ্যেই কোনো না কোনো সমস্যা আছে। তাই সে রুনাকে এই ব্যাপারটাও একটু ঘেটে দেখতে বলে, যদি এতে করে কোনো গোপন তথ্য বেরিয়ে আসে। এদিকে আমরা সুজয়ের বাবা মাকে দেখতে পাই। সুজয়ের মা আজ বাসায় মাটন রান্নার প্ল্যানিং করছে। এই কথা শুনে সুজয়ের বাবা অনেক রেগে যায়। সে সুজয়ের মাকে বলে যে তাদের বাসা থেকে দুজন মানুষ মিসিং, আর এখন তার মাটন খাওয়ার কথা মনে পড়ছে। এতে সুজয়ের মা বলে যে কেউ বাসা থেকে বের হয়ে গেলে তার শোকে কি সে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে? তাছাড়া তার মনে হচ্ছিল যে সুচি একটা ছেলের সাথে পালিয়ে গেছে, যে প্রায়ই সুচির সাথে দেখা করতে তাদের বাসায় আসতো। ছেলেটার নাম ছিল অনুপ। এজন্য সে সুজয়ের বাবাকে উপর মহলে কথা বলতে বলে, কারণ সে মনে করে লোকাল পুলিশরা উপর মহলের অর্ডার ছাড়া দ্রুত কোনো কাজ করে না। তারা এসব নিয়ে কথা বলছিল। ঠিক তখনই তাদের বাসায় ইন্সপেক্টর রুনা আসে। ইন্সপেক্টর রুনাকে দেখেই সুজয়ের মা বাবা দুজনেরই মুখের ভাষা পাল্টে যায়। তারা এতক্ষণ যে সুচিকে নিয়ে বদনাম করছিল, রুনার সামনে সেই সুচির সুনাম গাইতে শুরু করে। রুনা যখন তাদের কাছে জিজ্ঞেস করে যে সুচির সাথে তাদের সম্পর্ক কেমন ছিল, তখন তারা বলে সুচিকে তারা সবসময় নিজেদের মেয়ের মতোই ভালোবাসতো। তারা কখনো তাকে এ বাড়ির বউ বলে মনেই করেনি, সবসময় মেয়ের মতোই দেখত। আর জিয়া তো ছিল তাদের চোখের মণি। এখানে সুজয়কে দেখে মনে হচ্ছিল যে তার মা বাবার এসব কথা শুনে সে কিছুটা বিরক্ত বোধই করছে। মা বাবার মুখে এসব কথা তার বিশ্বাসই হচ্ছিল না। তখনই আশেপাশে থাকা পেন্টিং দেখে রুনা। এরপর সে সুজয়ের বাবাকে জিজ্ঞেস করে যেই বাসায় পেন্টিং এর শখ কার রয়েছে। তখন সুজয়ের বাবা জানায় যে সে পেন্টিং করতে অনেক পছন্দ করত, তাই তাদের বাসায় এত পেন্টিং এর কালেকশন সে করেছে। এ কথা শুনে রুনা তাদের জিজ্ঞেস করে যে তারা কি কখনো সুচি বা তার মেয়ের কোনো শখ পূরণে বাধা দিয়েছে। তখন সুজয়ের বাবা বলে না, কখনোই না। সে সব সময় তাদের সাপোর্ট করত, আর তাদের অনেক হ্যাপি একটা ফ্যামিলি ছিল, কোনো সমস্যাই ছিল না তাদের মধ্যে। এরপরে এখান থেকে দৃশ্য পাস্টে যায়, আর আমরা তখন দেখি জিয়াকে নিয়ে সুজয়ের বাবা মা অনেক হ্যাপি ছিল। তারা সবাই অনেক হাসি খুশি ভাবেই তাদের জীবন পার করত। এরপরই দৃশ্য প্রেজেন্টে আসে, যেখানে সুজয়ের মা ইন্সপেক্টর রুনাকে বলে যে সুচিকে ছাড়া তাদের জীবন একেবারে অচল হয়ে গেছে। সুচি তাদের সব সময় দেখে দেখে রাখত। মেয়েটা কোথায় যে গেল তার জন্য তার খুব চিন্তা হচ্ছে, অনেক খারাপ লাগছে। এমনকি সুচির কষ্টে সে তো খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। সুজয়ের মা এগুলো বলছিল, ঠিক তখনই পেছন থেকে কুকারের সিটির আওয়াজ শোনা যায়, আর মাটনের ঘ্রাণ ভেসে আসে রুনার নাকে। আর তখন সে খুব ভালো করে বুঝতে পারে যে সুজয়ের মা তাকে সব মিথ্যা বলছে। তার আসলে সুচিদের জন্য কোনো কষ্টই হচ্ছে না। যদি কষ্টই হতো তাহলে এই অবস্থায় সে মাটন রান্না করতে পারত না। তখন হঠাৎই রুনার মনে পড়ে সুচিদের বাসায় একজন কাজের লোক ছিল, যাকে সে আজ দেখছে না। তাই সে সুজয়ের কাছে সেই কাজের লোকের খবর জানতে চায় যে সে কোথায়। তখন সুজয় জানায় তার জ্বর হয়েছে, এজন্য তার মা তাকে আজ ছুটি দিয়েছে। এরপর রুনা সুজয়ের কাছে তাদের রুমটা চেক করার কথা বলে, তাই সুজয়ও তাকে নিয়ে তাদের রুমে চলে যায়। সেখানে চারিদিক বেশ ভালো করে চেক করে রুনা। তখনই সে জিয়ার নাচের ক্লাসের একটা রিসিট দেখতে পায়,
সেখান থেকেই সে বুঝতে পারে যে জিয়া নাচ শিখত। তখন সে সুজয়কে জিজ্ঞেস করে যে আচ্ছা, সূচি বের হওয়ার সময় বাসা থেকে কি কি নিয়ে গেছে সেটা কি সে জানে। সুজয় জানায় যে সূচি বের হওয়ার সময় তার হ্যান্ডব্যাগ আর জিয়ার কিছু বই খাতা নিয়ে গেছে, আর কিছুই না। এরপর রুনা তাকে আরো জিজ্ঞেস করে যে তার বা তার স্ত্রীর কি বাইরে কোনো অ্যাফেয়ার ছিল, কারণ তার মনে হচ্ছিল যে এখানে শুধু সুচিদের ড্রাইভারকে দোষ দিলে হবে না, এর পেছনে অন্য কিছু কারণও থাকতে পারে। কিন্তু সুজয় জানায় না, তাদের এমন কোনো কিছুই ছিল না। তাদের মধ্যে সম্পর্ক তো অনেক ভালো ছিল। তাছাড়া তাদের সামান্য খুঁটিনাটি ঝগড়া ছাড়া অন্য কোনো ধরনের বড় ঝগড়া ঝামেলাও হতো না। সুচি কখনো তার থেকে কিছু লুকাতও না। তখনই ইন্সপেক্টর সুজয়কে জিজ্ঞেস করে যে সুচির কোনো ছেলে ফ্রেন্ড ছিল কি। সুজয় জানায় না, এরকম কিছুও ছিল না। তখনই রুনার হঠাৎ সুচির পরিবারের কথা মনে পড়ে, অর্থাৎ সুচির মা বাবার কথা। তাই সে তখন সাথে সাথে সুজয়ের কাছ থেকে সুচির মা বাবার অ্যাড্রেস নেয় আর সোজা চলে যায় সুচির মায়ের বাড়ি। সেখানে এসে সে দেখতে পায় সুচির বাবা কিছুটা উইয়ার্ড বিহেভ করছে। তার ব্যবহার দেখে মনে হচ্ছে সে তার মেয়েকে খুব একটা পছন্দ করত না। এমনকি তার মেয়ে যে বারবার তাদের বাসায় আসবে এটাও সে পছন্দ করত না। তার মতে মেয়েদের শ্বশুরবাড়ি থাকাটাই তাদের জন্য ভালো। এছাড়া সে মনে করে মেয়েদের নিজেদের কোনো বাড়ি নেই, শ্বশুরবাড়ি তার জন্য সবকিছু। সে তার ওয়াইফকেও খুবই নিচু চোখে দেখত। এখানে জানা যায় তার একটা ছেলে ছিল যার নাম সোমনাথ। সোমনাথও তার বাবার মতো। মেয়েদেরকে সে খুব নিচু চোখেই দেখে। রুনার এসব খুব একটা পছন্দ হয় না। এরপর সে হঠাৎই লক্ষ্য করে যে সুচির মা কিছুটা ভয়ে ভয়ে তার সাথে কথা বলছে, অর্থাৎ কথা বলতে একটু ইতস্তত বোধ করছে। তাই সে তার সাথে একা কথা বলতে চায়। এজন্য সে সুচির বাবা আর তার ভাইকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু হঠাৎই সে লক্ষ্য করে তারা চলে যেতে বলার পরও সুচির ভাই আড়ালে দাঁড়িয়ে তাদের কথা শোনার চেষ্টা করছিল। এতে সে খুবই রেগে যায় আর তাকে এক ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। সবাই চলে যাওয়ার পর সে দেখে সুচির মা কান্না করছে। রুনা তখন সুচির মাকে সামলায়। এরপর সে তাকে সুচির সম্পর্কে কিছু প্রশ্ন করে। সে তখন সুচির মার থেকে জানতে পারে যে সুচির বাবা সুচিকে একদমই পছন্দ করত না, এমনকি সে মেয়ে হওয়াটাই পছন্দ করত না। সুচির যখন জন্ম হয়েছিল তখন থেকেই সে সুচির সাথে আর তার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করত। এরপর যখন সুচির ভাই হলো তখন সে কিছুটা শান্ত হলো। সে সুচিকে কখনোই ভালোবাসত না। তার ভাইকে সবকিছু দিত, তার সব শখ পূরণ করত, কিন্তু সুচির কোনো শখ সে কখনো পূরণ করেনি। সুচি একটু নাচতে পছন্দ করত, সেখানেও তার বাবা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। যেমন একদিন যখন সুচি তার নাচের ক্লাস শেষ করে বাসায় আসে তখন তার বাবা তাকে বলে সে আর কাল থেকে নাচের ক্লাসে যাবে না, তার নাচ সম্পূর্ণ বন্ধ। তাদের বাড়ির মেয়েরা এরকম নেচে বেড়ায় না। এই কথা শুনে সুচি প্রতিবাদ করতে গেলে তার বাবা উল্টো তাকেই মারতে আসে। তখন সুচির মা সবকিছু সামলায়। সুচি তখন কাঁদতে কাঁদতে তার মাকে জড়িয়ে ধরে আর বলে তার বাবা তার ভাইয়ের সব শখ পূরণ করেছে, কিন্তু তার কোনো শখ তার বাবা কখনোই পূরণ করেনি। উল্টে সেগুলোতে তার বাবা বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব শুনে রুনা খুব ভালো করেই বুঝে যায় যে সুচির বাবার কাছে তার মেয়ে আর তার ওয়াইফের কোনো মূল্য নেই, তারা তার কাছে বোঝার মতো। সেদিন রাতে রুনা নিজের বাসায় ফেরে। সে যখন সুচির এই কেসটা নিয়ে ভাবছিল তখন তার কাছে ইন্সপেক্টর দেবাশিসের কল আসে। দেবাশিস তাকে জানায় যে সুজয়ের অ্যাকাউন্ট থেকে রেগুলার ৫,০০০ টাকা করে সীমা রয় নামের একটা মহিলার অ্যাকাউন্টে যায়। এই কথা শুনে রুনা কিছুটা অবাক হয় আর সে দেবাশিসকে এ ব্যাপারে আরো খোঁজ নিতে বলে। রুনা যখন এসব নিয়ে কথা বলছিল ঠিক তখনই তার মা তার রুমে আসে। এখানে রুনার মার থেকে আমরা জানতে পারি যে রুনা একজন ডিভোর্সি। প্রায় অনেক বছর হয়েছে তার হাজবেন্ডের সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে। রুনার মা মনে করে রুনার অতিরিক্ত রাগ, এর জন্যই তার ডিভোর্স হয়েছে। কিন্তু রুনা তো জানে যে সে জীবনে কি কি ফেস করেছে। তার আগের হাজবেন্ড ছিল একজন মাদকাসক্ত মানুষ। সে প্রায় রুনাকে মারধর করত আর এই সবই সহ্য করতে না পেরে রুনা তাকে একসময় ছেড়েই দেয়। এরপর থেকেই শুরু হয় তার মায়ের আর একটা কাণ্ড। সে মনে করত তার এই ডিভোর্সি মেয়েকে কোনো বয়স্ক লোক, অর্থাৎ যার অনেকগুলো ছেলে মেয়ে আছে, এমন মানুষ ছাড়া কেউ বিয়ে করতে চাইবে না। এ কারণে সে রুনার জন্য ৫৫ বছর বয়সী এক লোককে চয়েস করেছে যার কিনা ২টা বাচ্চা আছে। তবে তাকে রুনার একেবারেই পছন্দ না। রুনার মায়ের আসলে তাকে নিয়ে অনেক চিন্তা হয়। সে মনে করে যে তার চলে যাওয়ার পরে রুনা কিভাবে একা বেঁচে থাকবে।
তারও তো বয়স হচ্ছে, কিন্তু রুনা কিছুতেই বিয়ে করতে রাজি না। নিজের মেয়েকে বোঝাতে না পেরে রুনার মা তখন রেগে মেগে সেখান থেকে চলে যায়। এরপর রুনা বসে সুচির পরিবার সম্পর্কে ঘাঁটতে থাকে। সে সুচির ভাইয়ের সব ইনফরমেশন বের করে। সে কোথায় চাকরি করত সেই সম্পর্কেও সে সবকিছু খোঁজ নেয়। দৃশ্য চলে যায় পরের দিন সকালে। দেখা যায় একজন জুনিয়র ইন্সপেক্টর রুনাকে কল করে আর জানায় সীমাকে তারা ট্রেস করতে পেরেছে। সে একজন বয়স্ক মহিলা। সুজয় তাকে টাকা দিয়ে সাহায্য করে থাকে, কিন্তু সুজয় পুলিশকে এ ব্যাপারে তার মাকে জানাতে নিষেধ করেছে, কারণ তার মা জানলে তাকে অনেক উল্টোপাল্টা কথা শোনাবে। এরপর আমরা সোমনাথকে দেখি যে অফিসে বসে ফোনে মেয়েদের উল্টোপাল্টা ছবি দেখছিল। ঠিক তখনই সেখানে রুনা চলে আসে। রুনাকে দেখেই সে কিছুটা ঘাবড়ে যায়, কারণ এটা তার অফিসে কেউ যদি জানতে পারে যে সে পুলিশের ঝামেলায় পড়েছে, তাহলে তার চাকরি নিয়ে টানাটানি বাঁধতে পারে। কিন্তু রুনা তাকে বলে যে সে যেহেতু ফর্মাল ড্রেসে এসেছে, তাই কেউ কিচ্ছু বুঝতে পারবে না, তার এত চিন্তার কিছু নেই। এরপরে রুনা সোমনাথের কাছে তার বোনের সম্পর্কে জিজ্ঞেস করে। তখন সোমনাথ এক এক করে তার বোনের সব দোষ রুনার সামনে বলতে শুরু করে। সে রুনাকে বলে, মেয়েদের কি নাচ করা মানায়? ঘরের বউ বাইরে নাচবে, এটা কোন পরিবার সহ্য করবে? আর এসব নিয়েই তাদের পরিবারে সব সময় ঝামেলা হতো। একে তো তার বোন তাদের বাসায় থেকে নাচ নিয়ে ঝামেলা করেছে, আবার শ্বশুর বাড়ি গিয়েও একই জিনিস করছিল। এসব শুনে রুনা খুব ভালো করেই বুঝে যায় যে সোমনাথ কখনোই তার বোনকে কোনো কিছুতে সাপোর্ট করেনি। এরপরই সে সোমনাথের কাছে সুজয় সম্পর্কে জিজ্ঞেস করে। তখন সোমনাথ বলে সুজয় অনেক ভালো ছেলে, সে কখনো তার মধ্যে কোনো সমস্যা দেখেনি। সোমনাথের সব কথা শুনে রুনা সেখান থেকে চলে যায়। এদিকে রুনা যাওয়ার পরপরই সোমনাথ সুজয়কে ফোন দেয় আর সবকিছু বলে দেয়। ছেলেটা তার বোনের থেকে তার বোনের হাজবেন্ডকেই বেশি পছন্দ করত। এদিকে রুনা পুলিশ স্টেশনে আসে। তখন জুনিয়র ইন্সপেক্টর তার কাছে একটা ফাইল নিয়ে আসে। আসলে 8 তারিখ নারী দিবস, তাই তাদের সবাইকে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে, সেটারই ইনভিটেশন নিয়ে এসেছিল সে। তখনই একজন ইন্সপেক্টর দ্রুত দৌড়ে তার রুমে চলে আসে আর তাকে বলে যে খুব সিরিয়াস একটা কেস এসেছে। এরপরই সে একটা মেয়ে আর একটা বয়স্ক লোককে রুনার রুমে নিয়ে আসে আর বলে যে বয়স্ক লোকটা মেয়েটাকে ঘরে আটকে রেখে তার সাথে খারাপ কাজ করেছে, যার কারণে মেয়েটার ব্লিডিং শুরু হয়েছে। এই কথা শুনেই তো রুনার মাথা নষ্ট হয়ে যায়। সে দ্রুত ওই বাচ্চা মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে। এরপর সে রাগের মাথায় ওই বয়স্ক লোকটাকে ইচ্ছা মতো থাপড়াতে থাকে। এরপরই তাকে জেলে পাঠিয়ে দেয়। সেদিন রাতে রুনা সুচির ব্যাপারে তার মায়ের সাথে কথা বলছিল। তখন তার মা তাকে তার একজন আন্টির কাহিনী বলে যে পরিবারের চাপ নিতে না পেরে ঘর থেকে বের হয়ে গিয়েছিল, তারপর আর কখনো ফিরে আসেনি। রুনা তার মায়ের সাথে এসব নিয়ে গল্প করছিল, ঠিক তখনই তার কাছে সুচির মায়ের কল আসে। সে তাকে কাল ঠিক দুপুরবেলায় দেখা করতে বলে, কারণ কাল দুপুরে তাদের বাসায় কেউ থাকবে না। রুনা তখন তার কথা মতো পরের দিন দুপুরে সুচির বাসায় চলে যায়, যেখানে সে সুচির মাকে জিজ্ঞেস করে যে সে কি নিজের মধ্যে কোনো গিল্ট লুকিয়ে রেখেছে। সুচির মা তখন তাকে কাঁদতে কাঁদতে বলে সে নিজের মেয়ের জন্য কখনো কিচ্ছু করতে পারেনি। সে অনেক কিছু করতে চেয়েছে, কিন্তু সে শিক্ষিত ছিল না, তার আয় রোজগার ছিল না, তাই সে বাসা থেকে কখনো বের হতে পারেনি। তার মেয়েটার স্বপ্ন সে পূরণ করতে পারেনি, এজন্য তার অনেক অপরাধ বোধ কাজ করে। কারো জন্যই সে কিচ্ছু করতে পারল না। তার এসব কথা শুনে রুনা তাকে সামলায় আর বলে সে নিজেকে এত ছোট কেন মনে করছে, তার তো কোনো দোষ নেই। এরপরই রুনা সুচির মায়ের কাছে জিজ্ঞেস করে যে সুচির কি কোনো বিশেষ বন্ধু ছিল যার কাছে সুচি সবকিছু শেয়ার করত, যে সুচিকে সবকিছুতে সাপোর্ট করত। তখন সুচির মা তার একটা বন্ধুর কথা বলে যার নাম ছিল অনুপ। সে অনেক ভালো একটা ছেলে, সুচির কলেজের বন্ধু সে, যে সবকিছুতে সুচিকে সাপোর্ট করত। তাদের মনের অনেক মিলও ছিল। একদিন সে সুচিদের বাসায়ও এসেছিল। সুচির মায়ের সেদিন ছেলেটাকে বেশ ভালো লাগে। সুচির ভাইও সেদিন বাসায় ছিল। সে সেদিন সুচির সাথে আর তার বন্ধুর সাথে খুব ভালোভাবেই কথা বলে, যেটা দেখে সুচি খুবই অবাক হয়। এরপরই অনুপ সুচিকে নিয়ে ডান্সের রিহার্সেলের জন্য বের হয়ে যায়। তারা সারা দিন একসাথে ছিল। সেদিন আবার অনুপ সুচিকে বাসায় এগিয়ে দিতে এসেছিল। তখনই সে সুচিকে তার মনের কথা জানায়, তবে তারা জানতো না যে সুচির বাবাও তাদের এইসব কথা আড়াল থেকে শুনছে। তাদের কথা শুনেই সুচির বাবা তাদের সামনে আসে। তাকে দেখেই তো সুচি অনেক ভয় পেয়ে যায়। সুচির বাবা তখন সুচিকে জানায় যে কাল তাকে ছেলে পক্ষ দেখতে আসছে, তাকে সে বিয়ে দিয়ে দিবে।
কাল থেকে সুচির কলেজে যাওয়া বন্ধ। তাছাড়া সে অনুপকেও অনেক অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সুচি যখন বাসার ভেতর ঢোকে সে দেখে তার বাবা তার পছন্দের ঘুঙুরটাও কাঁচি দিয়ে কেটে দিয়েছে। এটা দেখে সুচি অনেক কষ্ট পায়। তখন সে জানতে পারে এই সব কিছুর বিষয়ে তার ভাই তার বাবাকে জানিয়েছে। এমনকি সুচির ডায়েরিটাও সে সুচির বাবাকে এনে দিয়েছে। ডায়েরিতে সুচি আর অনুপের ব্যাপারে অনেক কিছু লেখা ছিল, যেটা দেখে সুচির বাবা ভাবে অনুপের সাথে তার কোনো সম্পর্ক আছে, তাই সে সুচিকে অনেক মারে। এরপর সে সেখান থেকে চলে যায়। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। সুচির মায়ের মুখে এইসব কিছু শুনে রুনা অনেক অবাক হয়। তখনই সুচির মা রুনার হাত ধরে বলে যে তার মেয়েকে খুঁজে দিতে। তার মেয়েকে পেলে সে এবার সবার বিরুদ্ধে গিয়ে তাকে সাপোর্ট করবে, সে আর কারো কথা ভাববে না। সে এই কথাটা রুনাকে প্রমিস করে। এর পরের দৃশ্যে আমরা দেখি রুনা মোহানের খোঁজ পেয়ে তার পিছু নেয় আর অবশেষে তাকে ধরে ফেলে। তবে মোহান তাদের জানায় যে সে আসলে ভয় পেয়ে তাদের থেকে লুকাচ্ছিল, সে কিছুই করেনি। তখন রুনা মোহানকে জিজ্ঞেস করে যে সুচির সাথে তার শ্বশুরবাড়ির লোকজনদের কেমন সম্পর্ক ছিল। তখন মোহান জানায় একদমই ভালো ছিল না, তারা সুচিকে একটুও ভালোবাসতো না। তখন রুনা তাকে জিজ্ঞেস করে যে সে তো সুচির বাড়ির ড্রাইভার, তাহলে সে কিভাবে ভেতরের খবর জানলো। এতে মোহান বলে আসলে সে একদিন একটা ছেলেকে নিয়ে সুচির সাথে তার পরিবারের ঝামেলা হতে দেখেছে। সেই ছেলেটার নাম অনুপ, আর সে বলে যে সে অনেকবার সুচিকে নিয়ে সেই ছেলেটার সাথে লুকিয়ে দেখা করতেও গিয়েছে। তো বারবার অনুপের নাম আসায় এবার রুনার তার প্রতি সন্দেহ হয়। এরপর রুনা সুজয়দের বাসায় যায়, যেখানে সে তাদের কাজের লোক থেকে জিজ্ঞাসাবাদ করে তেমন কোনো কিছুই জানতে পারে না। তারপর সে সুজয়ের মা বাবাকে জানায় যে তারা মোহনের কল রেকর্ড চেক করে দেখেছে যে যেদিন সুচি উধাও হয়েছিল সেদিন মোহন কলকাতাতেই ছিল, তাই তার মনে হয় না মোহন এই সব কিছুর সাথে জড়িত আছে। তবে এটা হতে পারে মোহন এই কাজটা অন্য কাউকে দিয়ে করিয়েছে, তাই সে এখনো তাদের সন্দেহের লিস্টেই আছে। এরপর রুনা সুজয়ের পরিবারকে জানায় সুচিকে লাস্ট কসবা এরিয়া থেকে রুবির দিকে যেতে দেখা গেছে, আর তার কল রেকর্ড চেক করে দেখা গেছে সে লাস্ট সুজয়ের সাথেই কথা বলেছে। তাই রুনা সুজয়ের থেকেই জানতে চায় যে লাস্ট সুচির সাথে তার কি নিয়ে কথা হয়েছিল। সুজয় রুনাকে জানায় তেমন কিছুই না, তাদের জিয়াকে নিয়ে কথা হয়েছিল, কখন সে জিয়াকে নিয়ে স্কুলে যাবে, কখন ফিরবে, এসব নিয়ে। তখন রুনা সুজয়কে জিজ্ঞেস করে যে সে কোন স্কুলে গিয়েছিল। সুজয় জানায় নাচের স্কুল। এরপর রুনা সুজয়ের কাছে অনুপের ব্যাপারে জিজ্ঞেস করে। মা বাবার সামনে এই প্রশ্ন শুনে সুজয় কিছুটা ইতস্তত বোধ করে, তাই সে রুনাকে তার রুমে আসতে বলে। এরপর সে রুনাকে অনুপ সম্পর্কে বলতে থাকে। সে বলে অনুপ হঠাৎ একদিন তাদের বাসায় চলে আসে। এরপর আরো 2 বার অনুপ তাদের বাসায় এসেছিল। সে খুব ভালো করেই জানতো যে অনুপ সুচিকে পছন্দ করে, কিন্তু সুচির তার আর জিয়ার প্রতি ভালোবাসা দেখে তার এতটুকু বিশ্বাস ছিল যে সুচি তাকে কখনোই ঠকাবে না। তাই অনুপের আশাতে তার কোনো সমস্যাই ছিল না। তবে এই বাসাতে সুজয়ের কথাই শেষ কথা ছিল না। তার মা একদিন অনুপকে নিয়ে সুচিকে অনেক কথা শুনিয়ে দেয়, এমনকি সে সুচির ক্যারেক্টার নিয়েও কথা বলে। সে সুচিকে বলে স্বামীর অগোচরে একটা মেয়ে ঘরের মধ্যে পর পুরুষ নিয়ে আসবে, এটা কখনোই ভালো চরিত্রের মেয়ের লক্ষণ না। এই কথা শুনে সুজয় অনেক রেগে যায়। সে তার মাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে অনুপ শুধুমাত্র সুচির কলেজের ফ্রেন্ড, তার সাথে সুচির অন্য কোনো সম্পর্ক নেই। কিন্তু সুজয়ের মা কোনোভাবেই তার কথা শুনছিল না। সে সুচিকে বারবার জিজ্ঞেস করে অনুপ কেন তাদের বাসায় আসে। তখন সুচি সুজয়ের মাকে বলে যে অনুপ একটা কলেজের প্রফেসর, তাদের ওখানে কিছু বাচ্চা নাচ শিখতে চায়, আর এ ব্যাপারে এই কথা বলতে অনুপ এখানে এসেছিল। আবারও নাচের কথা শুনে সুজয়ের মা অনেক রেগে যায়। সে তখন সুচিকে বলে তার বাবা তার শ্বশুর তো তাকে নাচতে মানা করেছে, তাও কেন সে রাস্তার মেয়েদের মতো ধেই ধেই করে নেচে বেড়াতে চায়, তাদের বাসায় এসব কখনোই চলবে না। এই বলে সুজয়ের মা সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পরই সুচি বসে কান্না করতে থাকে, তার অনেক খারাপ লাগছিল। সে সুজয়কে বলে সে তো প্রমিস করেছিল যে বিয়ের পর সুচি নাচতে পারবে, তাহলে এখন কেন তার সাথে এমন করা হচ্ছে। তার মা বাবা কেন সুচির সব স্বপ্ন নষ্ট করে দিতে চাইছে। আজ যদি এটা সুজয়ের স্বপ্ন হতো তাহলে কি তারা কেউ তাকে বাধা দিত না। তাহলে কেন সবসময় সুচির বেলায় এরকম হবে। সে মেয়ে বলে আজ সবার এত প্রবলেম। সুচির এসব কথা শুনে সুজয় তাকে বলে
যে এত সামান্য জিনিস নিয়ে সে কেন এত বড় সিন ক্রিয়েট করছে। সে তাকে এত বেশি কথা না বাড়িয়ে থামতে বলে। সে সূচিকে আরো বলে এই বাড়িতে নাচ ছাড়াও অনেক কাজ আছে, তার সেগুলোই করা উচিত। কিন্তু সূচি বলে এই জিনিসটা তার জন্য মোটেও সামান্য না, তার কাছে তার নাচ অনেক বড় কিছু। এখানে সূচিকে এভাবে কাঁদতে দেখে তার ছোট্ট মেয়ে জিয়া তার কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। রুনা তখন এসব শুনে সুজয়কে জিজ্ঞেস করে যে সে তো সূচিকে প্রমিস করেছিল যে তাকে নাচতে দিবে, তাহলে সে কেন সূচিকে নাচতে দিল না? তখন সুজয় বলে তার মা বাবা ভাবে ঘরের বউ বাইরে গিয়ে নাচবে এটা ভালো কিছু না, তাই সে আর সূচিকে সাপোর্ট করে উঠতে পারেনি। এতে রুনা বলে বাড়ির ছেলে মদ খেয়ে রাস্তায় পড়ে থাকবে আর তাকে পুলিশ এনে ঘরে তুলে দিবে, এটা তাদের জন্য খুব সম্মানের। কিন্তু বাড়ির বউয়ের স্বপ্ন তাদের কাছে একেবারেই তুচ্ছ। এই কথা শুনে সুজয় বলে সে মদ সিগারেট কখনো খায়নি আর সে নিজের তরফ থেকে সূচি আর জিয়াকে সবসময় সাপোর্ট করে এসেছে, তবে তাদের এই নাচ নিয়ে সবচেয়ে বড় অশান্তি হতো। এই শুনেই রুনা সুজয়কে জিজ্ঞেস করে কেমন অশান্তি? তখন সুজয় বলে যে তাদের বিয়ের পর প্রথম যখন সে সূচির সাথে হানিমুনে যাওয়ার কথা চিন্তা করে তখন সে সূচিকে জিজ্ঞেস করেছিল যে সূচি কোথায় যেতে চায়। তখন সূচি তাকে বলেছিল যে সে সমুদ্র দেখতে যেতে চায়, সে সমুদ্রের সাথে নাচতে চায়, কারণ সে একবার তার বাবা মায়ের সাথে সমুদ্র দেখতে গিয়েছিল। তখন সে সমুদ্রের সাথে নাচতে চাইলেও তার বাবার কারণে নাচতে পারেনি, তাই সে তার এই স্বপ্নটা তার হাজবেন্ডের সাথেই পূরণ করতে চায়। ঠিক তখনই তাদের রুমে সুজয়ের মা আসে। সে আসলে সূচির বিয়ের গয়নাগুলো নিয়ে যেতে এসেছিল, কারণ সে সূচিকে বলেছিল তার কাছে এগুলো নিরাপদে থাকবে। সূচিও তখন সরল মনে তার শাশুড়িকে সবকিছু দিয়ে দেয়। তখনই সে খাটের উপর সূচির ঘুঙুরটা দেখতে পায়। এটা দেখেই সুজয়ের মা তাকে জিজ্ঞেস করে যে সে এটা দিয়ে কি করবে। সূচি জানায় যে সে নাচ করতে চায়, কিন্তু সেদিন সুজয়ের মা তাকে সোজা বলে দেয় যে বিয়ের পর ঘরের বউরা নাচে না, তাই সে সূচিকে তার ঘুঙুরটা তাকে দিয়ে দিতে বলে। সূচি তখন কোনো কিছু বলতে না পেরে তার ঘুঙুরটা শাশুড়িকে দিয়ে দেয়। সে তো ভেবেছিল তার হাজবেন্ড হয়তো সেদিন এটার প্রতিবাদ করবে, কিন্তু সে সেটা করেনি। সুজয়ের মা চলে যাওয়ার পর যদিও সুজয় সূচির কাঁধে হাত রেখে বলেছিল যে প্রথম তো, তবে ধীরে ধীরে সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাবে, তারা আস্তে ধীরে সব মেনে নিবে, সে যেন চিন্তা না করে। তবে সেদিন সূচি খুব ভালো করেই বুঝেছিল যে এখানেও তার স্বপ্ন পূরণ হবে না। এরপর আমরা রুনাকে পুলিশ স্টেশনে দেখি, যেখানে দেবাশিস তাকে জানায় যে একটা ডেড বডি পাওয়া গেছে, একটা মহিলা আর একটা বাচ্চার। ধারণা করা হচ্ছে বাচ্চাটার বয়স 8 থেকে 10 বছর, তবে তাদের চেহারা খুব খারাপ ভাবে থেতলে দেওয়া হয়েছে, যার কারণে ডেড বডি শনাক্ত করা যাচ্ছে না। এই খবর জানতে পেরে সে বারবার সূচির হাজবেন্ডকে কল করে, কিন্তু সে একদমই কল রিসিভ করছিল না। ঠিক তখনই রুনার কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে আর তাকে জানানো হয় সূচির ফোন ওপেন করা হয়েছে। এই কথা শুনে রুনা অবাক হয়ে যায় আর সে দ্রুত গাড়ি থামিয়ে দেয়। গাড়ি থেকে নেমেই সে সূচিকে কল করে, তবে প্রথমবার সূচি কল রিসিভ করে না, কিন্তু দ্বিতীয়বার সে কলটা রিসিভ করে আর তার পরিচয় দেয়। তখন রুনাও সূচিকে তার পরিচয় জানায়, কিন্তু রুনা একজন পুলিশ ইন্সপেক্টর এইটা জানার সাথে সাথে সূচি কল কেটে দেয়। তবে তার কারেন্ট লোকেশনটা ইতিমধ্যেই রুনা ট্র্যাক করে ফেলেছিল, তাই সে সেই উদ্দেশ্যেই রওনা হয়ে যায়। এরপরই আমরা সূচি আর জিয়াকে দেখতে পাই। তারা একটা নতুন বাসা নিয়েছে। সেখানে আমরা দেখি জিয়া বসে বসে ড্রয়িং করছিল। তখন সূচি তার পাশে গিয়ে বসে। জিয়া তখন তার মায়ের কাঁধে মাথা রেখে তাকে জিজ্ঞেস করে যে তারা কি পারবে। সূচি তখন তার মেয়েকে আশ্বাস দেয় আর বলে হ্যাঁ, তারা অবশ্যই পারবে। তার মেয়ে গান শিখবে, নাচ শিখবে, সবকিছু শিখবে। তার মেয়ের ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ তার মা আছে তার সাথে। এখানে খুব ভালো করে বোঝা যাচ্ছিল যে সূচি তার মেয়ের স্বপ্ন পূরণের জন্যই তার বাড়ি ছেড়ে তাকে নিয়ে সবার থেকে দূরে চলে এসেছে। তবে সূচি কি পারবে তার মেয়েকে তার স্বপ্ন পূরণে সাহায্য করতে? তারা কি তাদের স্বপ্নের সিঁড়ি দিয়ে সফলতাকে ছুঁতে পারবে? সে সবকিছুই আমরা গল্পের সামনে জানতে পারবো। এখানে জিয়া তার মাকে জিজ্ঞেস করে তার বাবা কি আসবে না। সূচি তখন কোনো কথা বলে না। আসলে তার এই মেয়ের প্রশ্নের কোনো উত্তরই তার কাছে নেই। এর কিছুক্ষণ পর সূচি জিয়াকে বলে তাদের দেশে মেয়েদেরকে পুজো করা হয়, তবে মেয়েদের এখানে কোনো সম্মান নেই, তাদের শখকে কেউ মূল্য দেয় না। তারা দুজনে এসব নিয়ে কথা বলছিল। ঠিক তখনই সূচির কাছে সুজয়ের কল আসে।
কিন্তু সে কলটা কেটে দেয়। সেই সময় তার দরজার কলিং বেল বেজে ওঠে। এতে সূচি বেশ ঘাবড়ে যায়, তবে ধীরে ধীরে গিয়ে দরজা খোলে। তখনই সে দরজার সামনে ইন্সপেক্টর রুনাকে দেখতে পায়। সে তখন রুনাকে ভেতরে এসে বসতে বলে। তখন রুনা সূচিকে জিজ্ঞেস করে সে কেন বাড়ি ছেড়ে চলে এলো। সূচি বলে কোনো মেয়ে কি শুধু শুধু নিজের স্বামী সংসার ছেড়ে চলে আসতে চায়? অবশ্যই এর পেছনে অনেক বড় কোনো কারণ আছে। এরপর সূচি রুনাকে বলে পৃথিবী এখন কত এগিয়ে গেছে, কিন্তু এখনো মানুষ মেয়েদেরকে নিচু চোখে দেখে। মেয়েদেরকে সবসময়ের জন্য হীনমন্যতায় ভুগতে হয়। বিয়ের পর স্বামীর সংসার করাই মেয়েদের একমাত্র ধর্ম বলে মনে করা হয়। সূচি তখন বলে তার বাবা তাকে কখনোই মানুষ বলে মনে করেনি। সে হওয়ায় তার বাবা সবচেয়ে বেশি অখুশি হয়েছিল। তার মুখ পর্যন্ত সে দেখতে আসেনি। তার বাবা সবসময় তার মাকে নিচু চোখে দেখত। তাকে ছোট করে দুমড়ে মুচড়ে তার বাবা একেবারে শেষ করে দিয়েছে। সংসারে তার বাবার কথাই শেষ কথা ছিল। সেখানে কারো কোনো মত পোষণ করার অধিকার ছিল না। তার মায়ের তো মোটেও ছিল না। তার মা সব সময় তার বাবার ভয়ে ঘরের মধ্যেই পড়ে থাকতো। তবে তার মা তার বাবাকে অনেক ভালোবাসতো। ওই একটা মানুষের জন্য সে অনেক কিছু করেছে, কিন্তু কোনো মূল্য পায়নি। এসব বলতে বলতেই সূচির চোখে পানি চলে আসে। সে রুনাকে বলে তার ভাইয়ের সাথে তার সম্পর্ক কখনোই ভালো ছিল না। তার ভাই যা চাইতো সবসময় তাই পেত, তবে সে কখনোই কোনো কিছু পেত না। তার ভাই সবসময় তার বাবার কাছে গিয়ে তার নামে অনেক বদনামও করত, তবে সেই ভাইটাকেই সে সবচেয়ে বেশি ভালোবাসতো। সূচির পরিবার তাকে সবসময় মনে করিয়ে দিয়েছে যে বাড়িটাই সে বড় হয়েছে, সে বাড়িটা তার নিজের বাড়ি না। তার আসল বাড়ি হলো তার শ্বশুর বাড়ি। সে নাচতে খুব ভালোবাসতো, কিন্তু তার পরিবার তাকে নাচতে দেয়নি। সে একজনকে বিয়ে করেছিল যে তাকে বলেছিল যে সে তাকে নাচতে দিবে, তবে সেও দেয়নি। এবার এখান থেকে দৃশ্য চলে যায় পাস্টে, যেখানে আমরা দেখতে পাই যেদিন সূচির সাথে সুজয়ের প্রথম দেখা হয়েছিল সেদিন সুজয় তাকে বলেছিল যে প্রত্যেকটা মানুষেরই একটা ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে, তাই যার যেটা ভালো লাগে তাকে সেটা করতে দেওয়াই উচিত। আর সূচি যেহেতু নাচতে পছন্দ করে তাই এটা নিয়ে তার কোনো অবজেকশন নেই। আর তার মনে হয় তার মা বাবাও এতে অনেক খুশি হবে। সেদিন এই কথা শুনে সূচিও খুব খুশি হয়ে গিয়েছিল। আর তারপরই সেই বিয়েতে রাজি হয়েছিল, কারণ তার মনে হয়েছিল তার পরিবার তো তাকে নাচতে দিবে না, তাই সে যেহেতু একটা সাপোর্টিভ মানুষ পেয়েছে তাহলে তার উচিত তাকেই বিয়ে করা। তাই সূচি সেটাই করে। সেদিন যদিও সুজয় তাকে কথা দিয়েছিল যে সে তাকে নাচতে দিবে, তবে বিয়ের পর তার এই স্বপ্নটা স্বপ্নই রয়ে যায়, সেটা আর পূরণ করা হয় না। একদিন সূচি যখন তার রুমে নাচ করছিল তখন সুজয়ের মা তার রুমে চলে আসে আর তার নাচে বাধা দেয়। সে সূচিকে বলে যে সে তো সেই প্রথম দিনই তাকে এসব নাচ করতে মানা করেছে, তাহলে কেন এখনো সেই নাচ কন্টিনিউ করছে। সূচি তাকে বলছিল যে কয়দিন পর তার স্কুলে একটা নাচের প্রোগ্রাম আছে, তার জন্যই সে প্র্যাকটিস করছে। কিন্তু সুজয়ের মা কোনোভাবেই এতে রাজি হয় না। সূচি তখন সুজয়ের মাকে বলে যে তার ছেলে তাকে যেতে বলেছে, কিন্তু সুজয়ের মা বলে এই বাড়িতে তো শুধু সুজয় একা থাকে না, তার মা বাবাও থাকে, তাই তাদের পারমিশন নেওয়াও সূচির দায়িত্ব। তবে সূচি বলে সুজয় তো বিয়ের আগে তাকে বলেছিল তাদের তার নাচের ব্যাপারে কোনো অবজেকশন থাকবে না। তখন সুজয়ের মা বলে বিয়ের আগে ছেলেরা অনেক কিছুই বলে, তবে সবকিছু তো হয় না। কিন্তু সূচি তাকে বলে সে তো অনেক বড় শিল্পী হতে চায়। এতে সুজয়ের মা বলে সে যদি শিল্পী হতে চাইতো তাহলে সে কেন বিয়ে করলো, সে কেন শুধু শুধু সুজয়ের জীবনটা নষ্ট করলো। এই কথা শুনে সূচি বলে সুজয়ের জীবন তার নাচের জন্য কেন নষ্ট হবে, সুজয় তো আরো তার নাচ করা পছন্দ করে। এই কথা শুনে তার শাশুড়ি সূচিকে বলে যে তার শ্বশুর এই বাড়িতে এখনো বেঁচে আছে আর তার ডিসিশনে এই বাড়িতে শেষ ডিসিশন হবে, তাই সময় থাকতে তার চিন্তা করা উচিত যে সে কোনটা বেছে নিবে, সে নাচবে নাকি সংসার করবে। এই বলেই তার শাশুড়ি সেদিন সেখান থেকে চলে যায়। দৃশ্য আসে বর্তমানে। আমরা দেখি রুনা জিয়ার সাথে কথা বলতে যায়। সে জিয়াকে জিজ্ঞেস করে যে তার মা তাকে তার ফ্যামিলি থেকে এত দূরে নিয়ে আসলো, তার কি ভয় করেনি। এতে জিয়া বলে সে যদি তার মায়ের সাথে না থাকে তাহলে তার মাকে কে দেখবে। বাচ্চা মেয়ের মুখে এই কথা শুনে রুনা খুবই অবাক হয়। এরপর সে জিয়াকে জিজ্ঞেস করে যে বড় হয়ে সে কি হতে চায়। জিয়া জানায় সে একজন ভালো ডান্সার হতে চায়। তারা কথা বলছিল তখনই সেখানে সূচি চলে আসে। রুনা তখন সূচিকে জিজ্ঞেস করে যে সুজয়ের বাড়ির লোকেরা কি তাকে মারধর করত। সূচি বলে না, তারা কখনো তাকে মারধর করেনি, তবে তারা মানসিকভাবে সূচিকে শেষ করে দিয়েছিল। সে নাচ করে বলে তারা সূচির সাথে কথাও বলতো না, তবে সূচি সবসময় তাদের অনেক ভালোবেসেছে, তাদের অনেক রেসপেক্ট করেছে। এগুলো শুনে রুনা সূচিকে জিজ্ঞেস করে
যে সুজয় তাকে লাস্ট কি বলেছিল। তখনই সে বলে সুজয় তাকে বলেছিল যে সে যেন এসব নাচ গান বাদ দেয়, সে যেন সাংসারিক অশান্তি আর না বাড়ায়। তাই সে সুজয়ের কথা ভেবে, সংসারের কথা ভেবে সবকিছু ছেড়ে দেয়। তার স্টেজ শো করা হয় না আর। সে তো ভুলেই গিয়েছিল যে সে নাচতে পারে। তবে বছর খানিক আগে সে একদিন তার রুমে ঢুকে তার মেয়েকে গানের তালে নাচতে দেখে। সেদিন সে তার মেয়েকে জিজ্ঞেস করেছিল যে সেই নাচটা কোথা থেকে শিখেছে। এতে তার মেয়ে জানায় সে নিজে নিজেই শিখেছে, তার নাচতে খুব ভালো লাগে। মেয়ের এই ইচ্ছার কথা শুনে সুচি আর থেমে থাকতে পারে না। সেদিনই সে তার মেয়েকে কথা দিয়েছিল যে সে তাকে নাচ শেখাবে। তবে সেই ব্যাপারে তার মেয়েকে তাদের পরিবারের কাউকে বলতে নিষেধ করে। এরপর থেকেই কোচিং এর বাহানা দিয়ে সুচি তার মেয়েকে প্রতিদিন নাচের ক্লাসে নিয়ে যেত, তাকে প্র্যাকটিস করাতো। আর সেখানে জিয়া খুব দ্রুত প্রত্যেকটা স্টেপও করতে পারছিল। এটা দেখে তাদের নাচের টিচার সুচিকে বলে যে জিয়াকে সপ্তাহে 5 দিন করে প্র্যাকটিস করাতে নিয়ে আসতে, কারণ সুচি চাইছিল জিয়া একটা ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করুক। আর জিয়ার নাচের টিচারের মনে হচ্ছিল যে জিয়া এই কম্পিটিশনে ফাইনালিস্ট হতে পারবে, তবে তাকে প্র্যাকটিসের মাত্রা আর একটু বাড়াতে হবে। তখন জিয়ার ভবিষ্যতের কথা চিন্তা করে তার মা তার টিচারের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তবে একদিন জিয়ার দাদা দাদু সবকিছু জেনে যায়। তার দাদু এতে অনেক রেগে যায়। সুচির শ্বশুর সেদিন সুচিকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছিল, কিন্তু সে তার শ্বশুরকে সেদিন বলে দেয় যে সে নিজের স্বপ্ন বলিদান দিয়েছে, কিন্তু সে তার নিজের মেয়ের স্বপ্ন শেষ করে দিতে পারবে না। সেদিন সে জোর গলায় তার শ্বশুরের সামনে বলেছিল যে জিয়া নাচবে। তবে তার মনে হচ্ছিল যে এখানে সে যতই বলুক তার মেয়ের স্বপ্ন কখনোই পূরণ হবে না। তাই সে তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর একটা পার্কে সে তার মায়ের সাথে দেখা করে। সেদিন তার মা তার হাতে কিছু টাকা ধরিয়ে দেয় আর নিজের স্বপ্নটা পূরণ করতে বলে, তাকে এবার তার নিজের মতো করে বাঁচতে বলে। এই প্রথমবার তার মা তার পাশে এসে তাকে সাপোর্ট দিয়েছিল, তাই সুচিও অনেক সাহস পায়। সেদিন সে বাঁচার আর একটা সুযোগ খুঁজে পেয়েছিল, তাই সে তার মেয়েকে নিয়ে অচেনা জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এসব শুনে রুনা তাকে জিজ্ঞেস করে তো সে কেন তার হাজবেন্ডকে একবারই সবকিছু খুলে বলল না। সুচি তখন বলে সে তার হাজবেন্ডকে অনেকবার অনেক কিছু বলার চেষ্টা করেছে, কিন্তু সে তার মা বাবার বিরুদ্ধে কখনো কথা বলে উঠতে পারেনি। তাই তার মনে হয়েছে যে তার হাজবেন্ড কখনোই তার পাশে এসে দাঁড়াবে না। তবে তার কাছে তার মেয়ের ভবিষ্যৎ অনেক ইম্পর্ট্যান্ট, তাই সে সবকিছু ছেড়ে চলে এসেছে। সে তার সব সঞ্চয়, তার জুয়েলারি সবকিছু বিক্রি করে দিয়েছে শুধু তার মেয়ের জন্য। এরপর রুনা গিয়ে সবকিছু সুজয়কে জানায়। এতে সুজয় তার ভুল বুঝতে পারে। এরপর সে সুচির সাথে দেখা করতে তাদের বাসায় আসে। সেখানে সে অনেক দিন পর জিয়াকে দেখে তাকে জড়িয়ে ধরে। আর অনেকগুলো দিন পর সুচি আর সুজয় একে অপরের সাথে কথা বলে। এখানে রুনাও ছিল। রুনা তখন সুজয়কে বলে এবার যদি সে তার মেয়ে আর ওয়াইফের জন্য কিছু করতে পারে তাহলেই যেন সে তাদেরকে এখান থেকে নিয়ে যায়, তা না হলে তাদের সুজয়ের কোনো প্রয়োজন নেই। এই বলে রুনা সেখান থেকে চলে যায়। এরপর সুজয় সুচিকে তার সাথে বাড়ি যাওয়ার জন্য ফোর্স করতে থাকে, কিন্তু সুচি কোনোভাবেই ওই বাড়িতে এখন যেতে চায় না, কারণ এখন তারা ওই বাড়িতে গেলে তার মেয়ের নাচের শোতে পার্টিসিপেট করা আর হবে না। জিয়াও তখন তার বাবাকে একই কথা বলে। এখন সুজয়ের হাতেও কোনো উপায় ছিল না, তাই সে তাদের সেখানে রেখেই বাড়ি ফিরে আসে। পরের দিনই সুচি তার মেয়েকে নিয়ে ডান্স কম্পিটিশনে যায়, যেখানে সেমিফাইনালে জিয়া অনেক ভালো স্কোর করে আর ফাইনালের জন্য সিলেক্ট হয়ে যায়। এতে সুচিও অনেক হ্যাপি ছিল। কম্পিটিশন শেষে সুচি সুজয়কে জানায় যে তাদের মেয়ে ফাইনালের জন্য সিলেক্ট হয়ে গেছে। এই কথা শুনে সুজয়ও অনেক খুশি হয়। ওই দিন সুজয়ের মা বাবা যখন সবকিছু জানতে পারে তখন তারা সুজয়কে অনেক উল্টো পাল্টা কথা শোনায়। এমনকি তারা জিয়ার নাচ নিয়েও অনেক আজে বাজে কথা বলে। এ কারণে সুজয় রাগ করে তার বাসা থেকে বের হয়ে আসে। এরপর সে যখন সুচির বাড়ির সামনে আসে তখন সে সেখানে অনুপকে দেখতে পায়। তবে তাকে দেখে সে খুব একটা অবাক হয় না, কারণ সে খুব ভালো করেই জানতো সুচিকে এই বাড়িটা অনুপই খুঁজে দিয়েছে, তাই সে তাকে ধন্যবাদ জানায়। এরপর উপরে এসে সে সুচিকে সবকিছু বলে। সে সুচিকে আবারও আগের মতো সাপোর্ট করতে শুরু করে, আর সে এটাও বলে যে এবার সে তার কথাটা রাখবে। নিজের স্বামীর মুখে এসব কথা শুনে সুচির চোখে পানি চলে আসে। দৃশ্য চলে যায় পরের দিন সকালে। তারা যখন ফাইনাল কম্পিটিশনে যাওয়ার জন্য বের হয় তখন তাদের হাতে মাত্র 20 মিনিট ছিল, কিন্তু তারা কোনো ট্যাক্সি খুঁজে পাচ্ছিল না, তাই তারা অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তখনই দেখা যায় ইন্সপেক্টর রুনা সেখানে আসে আর সে তাদেরকে গাড়িতে করে কম্পিটিশনের জায়গায় পৌঁছে দেয়। এরপর জিয়ার পারফরমেন্সও শুরু হয়। তখন দেখা যায় জিয়ার দাদা দাদুও টিভিতেই পারফরমেন্স দেখছিল। দেখা যায় ফাইনাল রাউন্ডেও জিয়া
সবচেয়ে বেশি স্কোর করে আর এই কম্পিটিশনটাও জিতে যায়। এতে জিয়ার পরিবারের যারা যারা জিয়াকে নিয়ে এতদিন উল্টোপাল্টা কথা বলতো তারাও জিয়ার দাদা দাদুকে ফোন দিয়ে জিয়াকে নিয়ে ভালো ভালো কথা বলতে শুরু করে। এখন জিয়ার এই নাচকে তারাও সাপোর্ট করতে থাকে। সেদিন জিয়া জয়ী হওয়ার পর সে সবার সামনে বলেছিল যে তার মাও অনেক ভালো ডান্স করতে পারে আর তার এতদূর আসার পেছনে একমাত্র তার মায়েরই সবচেয়ে বেশি অবদান আছে। তখন সবাই জিয়ার মাকেও স্টেজে ডাকে। এরপরই জিয়া তার মায়ের সাথে একটা সুন্দর পারফরমেন্স করে। অবশেষে সুচির জীবনের স্বপ্নটা পূরণ হয়। সেও টিভিতে বড় মঞ্চে ডান্স করার সুযোগ পায়। সুচির এই অর্জনে তার মা সবচেয়ে বেশি খুশি ছিল। দেখা যায় বাইরেই সুচি আর জিয়ার জন্য ইন্সপেক্টর রুনা দাঁড়িয়েছিল। তারা বের হওয়ার সাথে সাথেই রুনা সুচির হাতে একটা ফুলের তোড়া ধরিয়ে দেয় আর তাকে অভিনন্দন জানায়। এর কিছুক্ষণ পরই দেখা যায় সুজয়ের মা সুজয়কে কল করে আর সুচির সাথে কথা বলতে চায়। তারা এবার সুচিকে তাদের বাসায় ফিরে আসতে বলে। সুচি তো তার শ্বশুর শাশুড়িকে অনেক ভালোবাসতো, তাই সেও আবার বাসায় ফিরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারা সবাই আজ অনেক হ্যাপি ছিল। আর এই সুন্দর দৃশ্যের সাথে এই গল্পটারও এখানে হ্যাপি এন্ডিং হয়। এই তো ছিল আজকের গল্প। সুচির স্বপ্ন পূরণের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।